আপনার ভাষা আমাকে ঠিক কি বলা যায় বলুন তো? যে কোনো সম্মতি মেনে নেব, তবে আমার মনে হয় না এই বিচ্ছেদ আমার থেকে বেশি আপনাকে কষ্ট দিয়েছে। আপনার কাছে আরুষি ছিল, আর আপনার খেয়াল রাখার জন্য সিফাত তো ছিলই, আরুষির বাবা হয়ে। আপনি কি জানেন একটা বাচ্চা যখন ঘুমের ঘোরে বলে আমার নিজের পাপা কই, তখন সেই কথাটা কেমন লাগে একটা মায়ের কাছে? সিফাত চেষ্টা করেছে কিন্তু সে তো আপনার জায়গা নিতে পারেনি। বলতে পারেন আমি নিতে দেইনি। এত কিছুর পরেও আরুষিকে আপনার পরিচয় দিয়েছি আমি। আমাকে আরুষের কথা জানতে দিয়েছিলেন? বলেছিলাম তো, আপনি শুনেননি। এখন তো আমি ফিরে এসেছি নুহা, এবার শুধু কথা শোনার জন্য না, সারা জীবন পাশে থাকার জন্য। নুহা কিছু বলে না, চোখের কোণ ভিজে আসে। তারপরেও নিজেকে শক্ত রাখে। হঠাৎ নূরের একটুখানি কান্নার শব্দ ভেসে আসে ভেতর থেকে। নুহা চলে যেতে চায়। আহির নুহার ওনাটা টেনে ধরল। আমিও সাথে চাই। আজ থেকে আর আর কারো চোখের পানি মোছানোর দায়িত্ব ফেলে পালাতে চাইব না, বরং পানি যাতে না আসে সে চেষ্টা করব না হয়। এক মিনিট, আপনি বাচ্চাদের এসব রূপকথার গল্প শোনান, ভালোবাসা বেদনা বিচ্ছেদ এগুলো? আহির চোখ টিপে বলল। সাধারণত বাচ্চাদের না, এসব গল্প বাচ্চার মাকে শোনাচ্ছিলাম। নুহা ওনাটা ছাড়িয়ে নিয়ে দ্রুত ঘরে ঢুকেই দেখল নূর ঘুমের ঘুরে একটু একটু কাঁপছে, ঠোঁট কাঁপছে কান্নায়। নুহা গিয়ে নূরকে জড়িয়ে ধরল কোমল হাতে। মেয়ের কপালে চুমু খেয়ে বলল। কি হয়েছে সোনা, কাঁদছো কেন? মা তো এখানেই আছে। নূর চোখ মেলে তাকালো নুহার দিকে। একজোড়া অশ্রুসিক্ত চোখে ভয় আর অভিমান মিশে আছে। মাম্মা, তুমি জানো আমি দেখলাম পাপ্পা আমাকে নিয়ে চলে গেছে। তারপর আমি তোমাকে খুঁজে খুঁজে কাঁদতে লাগলাম, কিন্তু তুমি কোথাও ছিলে না। তুমি ছিলে না মাম্মা। নুহার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল ছোট্ট একটা স্বপ্ন, অথচ কত ভয়ঙ্কর প্রভাব ফেলে দিতে পারে শিশুর মনে। নুহা আরও শক্ত করে মেয়েকে বুকের মধ্যে টেনে নিল, চুলে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করল, অথচ নিজের চোখের কোণেও তখন ভিজে উঠেছে। আহির ধীরে ধীরে এগিয়ে এলো, নীরবে মেয়ের পাশে বসে ওর ছোট্ট হাতটা নিজের হাতে নিল। পাপা তো কোথাও নিয়ে যায়নি মাম্মা, এই তো মাম্মা তোমার সাথে আছে। নূর আবছা চোখে আহিরের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করল, যেন বাবার শব্দে স্বস্তির ঘুমিয়ে ঢুকে পড়ল। নুহা চুপচাপ বসে রইল, মনে অজস্র প্রশ্ন। কিন্তু সেদিন রাতে কোনো প্রশ্নের উত্তর চাইল না সে, শুধু মেয়েটার মলিন মুখখানায় হাত বুলিয়ে গেল বারবার। ঘুম থেকে ধীরে ধীরে চোখ খুলল নুহা। পর্দার ফাঁক বলে রোদের এক চিলতে রেখা এসে মুখে পড়েছে। বাইরে পাখির ডাক, বাতাসে হালকা একটা শান্তির গন্ধ। রাতের অস্থিরতা যেন কোথাও হারিয়ে গেছে। নূর তখনও তার বাহুতে মাথা রেখে ঘুমিয়ে, ঠোঁটে একটুখানি শান্তির হাসি। পাশেই আরুষি। নুহা ওদের দুজনকে দেখে বুক ভরি নিঃশ্বাস নিল। খাটের পাশে রাখা সোফায় বসে আহির তাকিয়ে আছে নীরবে, চোখে একরাশ ক্লান্তি। নুহা অবাক হয়ে তাকালো, মানুষটা সারা রাত এখানে এইভাবে বসেছিল। আস্তে করে বলল। রাতে ঘুম না হওয়ার কোনো বিশেষ কারণ ছিল? আহির হালকা একটা হাসি দিল। ঘুমানোর সাহস হয়নি, চোখের তৃষ্ণা মেটানোর চেষ্টা করেছিলাম, এটুকু চেষ্টায় রাত কেটে গেল। নুহা চুপ করে রইল। আহির ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ভাঙা ভাব লুকোতে মাথার চুলে একবার আঙুল বুলিয়ে নিল। আমাকে ফিরতে হবে নুহা, অফিস আছে, দায়িত্ব আছে। কতদিন আর এইভাবে থাকবো? ঈশান ফোন করেছিল, আমাকে যেতেই হবে। নুহা খাট থেকে নামতে নামতে নির্লিপ্ত ভঙ্গিতে বলল। তাহলে চলে যান, আমি তো আপনাকে কখনো মানা করিনি যেতে। আহির কয়েক কদম এগিয়ে এলো, কণ্ঠটা হঠাৎ করেই এক অদ্ভুত কোমলতায় ভরে উঠল। আমি কি পাগল? আমার মেয়েকে ফেলে একা চলে যাব? গেলে ওদের নিয়েই যাব। এবার আপনি ঠিক করুন, আপনি কি করবেন। একটুকু নিস্তব্ধতা যেন পুরো ঘরটাকেই গ্রাস করে নিল। নুহা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এলো, চোখের গভীর এক দৃঢ়তা নিয়ে আহিরের চোখে চোখ রেখে বলল। আপনি ঠিক কি বোঝাতে চাইছেন সেটা স্পষ্ট করে বলুন আহির। এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা এগুলো বাদ দিন। আমাকে বাধ্য করার চেষ্টা করবেন না। আহির এক ধাপ এগিয়ে এসে কণ্ঠে কোমলতা মিশিয়ে বলল। নুহা, প্লিজ আমার সঙ্গে চলুন। আরুষি আর নূর, ওদের মাম্মাকে ওদের দরকার, ওরা আপনাকে ছাড়া থাকতে পারবে না। আহির দেখুন। আহির নুহার দিকে একটু ঝুঁকে আসলো, ঠোঁটের কোণে মুচকি একটা হাসি। ওদের পাপ্পাও থাকতে পারবে না। মাম্মার দরকার শুধু ওদের নয়, পাপ্পারও আছে খুব। এক মুহূর্তের নীরবতা, তারপর হঠাৎ নুহা এক ধাক্কায় আহিরকে একটু দূরে সরিয়ে দিল। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল। ভেবে দেখব, তবে সেটা শুধুই আরুষি আর নূরের জন্য, আপনার জন্য না।
আহির হালকা হেসে একটু দুষ্টুমি মেশানো কণ্ঠে বলল, আমি আমার জন্য বলছি নাকি? আমি তো বলেছি ওদের পাপার জন্য। নুহা ঘর থেকে বের হতেই হঠাৎ মুখোমুখি হয়ে পড়ে সিফাতের। এক মুহূর্তের জন্য দুজনেই থমকে গেল। সিফাত একটু সরে দাঁড়ালো, চোখে মুখে নরম এক হাসি। আরে সাবধান, আর একটু হলেই ধাক্কা লেগে যেত। নুহা একটু থেমে নিচু গলায় বলল, সরি, আসলে আমি আপনাকেই খুঁজছিলাম। একটু সময় হবে আপনার? সিফাত চুপ করে একবার নুহার দিকে তাকালো, তারপর মাথা নেড়ে বলল, কেন নয়, চলুন ওদিকটা যাওয়া যাক। দুজনেই ধীর পায়ে হেঁটে যেতে লাগলো পাশের বাগানটার দিকে। পাশাপাশি হাঁটলেও কেউই সেভাবে কিছু বোঝে না, শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছে কিছু না বলা শব্দ, কিছু চুপ করে যাওয়া প্রশ্ন। সিফাত হঠাৎ মৃদু কণ্ঠে বলল, আপনার মুখে যে হাসিটা দেখছি তাতেই বুঝে গিয়েছি আমি হেরে গেছি। তবে তাতে দুঃখ নেই, আপনি যদি সুখে থাকেন তবে হাতটাও গর্বের। যাই হোক, কি বলবেন বলুন। নুহা কিছুটা হতভম্ব হয়ে সিফাতের দিকে তাকিয়ে বলল, তা আপনি কিসে হারালেন বলুন তো? সিফাত একটু হেসে বলল, সেসব আর এখন বলার দরকার নেই। আপনি হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বা এখনও দ্বিধায় আছেন। আপনি বুঝলেন কি করে? আপনার আব্বু আর আমার আব্বু তো খুব ভালো বন্ধু ছিলেন, সেটা তো আপনি জানেনই। আমাদের দুই পরিবারের সম্পর্কটাও কম ছিল না। আপনি আর নিশি তো প্রায়ই আসতেন আমাদের বাড়িতে, বিশেষ করে যখন আপনার আম্মু অফিসে যেত। আমি তখন হয়তো 8 থেকে 9 বছরের, আপনি ছিলেন আরও ছোট। আমি ছোটবেলা থেকেই নানুর বাড়িতে থাকি। আম্মুই একমাত্র মেয়ে ছিলেন। ওনাদের আম্মুর বিয়ে হওয়ার পর ওনারা খুব একা হয়ে পড়েছিলেন, তাই আমাকেও আম্মু আর বাধা দেয়নি। একদিন বাড়ি ফিরে দেখি আপনি আর নিশি আমার ঘরে ঢুকে আমার খেলনার জিনিস নিয়ে খেলছেন। আমি যখন খেলতে গেলাম আপনি না করে দিলেন। রেগে কাঁদতে লাগলাম। পরে আপনি এসে বন্ধুত্ব করতে চেয়েছিলেন, আর আমি রাগ দেখিয়ে আপনাকে ধাক্কা দিই। আপনি পড়ে গিয়ে কপালে আঘাত পেলেন। সেদিন আম্মু আমায় কয়েকটা চর দিয়েছিল, মনে আছে এখনো? নুহা চোখে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, আপনি আমাকে ছোটবেলা থেকেই চিনেন? এতদিন তো কখনো বলেননি কিছু। একবার বলেছিলাম, মনে নেই? আপনারা এক জন্মদিনে গিয়েছিলাম। হ্যাঁ, বলেছিলেন, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি। সিফাত নুহার চোখে তাকিয়ে নীরবতাকে ভেঙে এক দীর্ঘশ্বাসের পর বলল, সেই দিনটার কথা আজও আমার মনে আছে। সেই দিন আপনাকে ভুল করে আঘাত করেছিলাম। এরপর থেকে আপনাকে আমাদের বাড়িতে দেখলে আমি রাগে লজ্জায় না জানি কিসের জেদে চুপচাপ অন্য রুমে গিয়ে বসে থাকতাম। একদিন আম্মু আমাকে ডেকে পাশে বসালেন, আপনার সঙ্গে বন্ধুত্ব করতে বললেন, কারণ আমাদের নাকি সারা জীবন একসাথেই কাটাতে হবে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আম্মুর দিকে। ওই বয়সে এত বড় কথা মাথায় ঢুকাতে পারছিলাম না। কেন জিজ্ঞেস করতেই আম্মু বললেন, আমার বাবা মার আপনার বাবা মায়ের ইচ্ছে আমি যেন বড় হয়ে আপনার দায়িত্ব নিই, যেন সারা জীবন আপনার পাশে থাকি, আপনার খেয়াল রাখি। আম্মু তখন আমার হাতে এক অদৃশ্য প্রতিজ্ঞার বাঁধন বেঁধে দিল। আমি যেন কখনো আপনাকে কষ্ট না দিই, কখনো চোখের জল না ফেলাতে দিই, বরং আপনাকে ভালোবাসি, আপনাকে আগলে রাখি। তখন না বুঝেই আমি কথা দিয়েছিলাম আপনাকে কখনো আঘাত দেব না। এরপর একদিন আবার নানু বাড়ি থেকে ফিরলাম, সাহস করে বন্ধুত্বের হাত বাড়াতে চাইলাম আপনার দিকে। আপনি তখন রেগে ঠায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথাও বললেন না, আমাকে দেখে লুকিয়ে পড়তেন। আমি যতদিন বাড়িতে থাকতাম আপনি একবারের জন্য আমাদের বাড়িতেও আসতেন না। তবে আম্মু যখন আমাকে নিয়ে আপনাদের বাড়িতে যেতেন তখন আমি লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখতাম। জানেন কেন যেন ভালো লাগতো আপনাকে দেখতে, ইচ্ছে করতো পাশে গিয়ে বসি, আপনার সাথে খেলি, কথা বলি। কিন্তু আপনি ছিলেন রাগে ভরপুর, জেদে অটল, আমাকে কোনোভাবেই বন্ধু বানালেন না। তারপর থেকে আমিও আপনার থেকে লুকিয়ে থাকতাম। নিঃশ্বাসের শব্দ দূর থেকে আপনাকে দেখে যেতাম, নিঃশব্দে দূর থেকে আপনাকে দেখেই যেতাম। আর আমার জীবনে বেশিরভাগ সময় তখন কেটেছে নানু বাড়িতেই। সেখানেই ছিল পড়াশোনা, সেখানেই ছিল আমাদের দুনিয়া। এভাবেই চলছিল সময়। তারপর একদিন আম্মু জোর করে আমাকে নিয়ে এলো আপনাদের 12 বছরের জন্মদিনে। আপনি হয়তো শোনেননি, তবে সেই দিন আপনার বাবা সবার সাথে বলেছিল আমরা যখন বড় হব তখন আমাদের বিয়ে দেবে। সেই মুহূর্তে আমার কেন যেন মনে হয়েছিল এই বুঝি স্বপ্ন শুরু। তারপর আবার ফিরে গেলাম নানু বাড়িতে, ক্লাস আর কোচিংয়ে ব্যস্ততায়। কিন্তু জানেন সেই জন্মদিন থেকেই যেন কিশোর মনে আপনাকে ঘিরে একটা অদ্ভুত অনুভূতির জন্ম হলো। এটা কি প্রেম, ভালো লাগা, নাকি টিনেজ বয়সের আবেগ? আমি বুঝে উঠতে পারতাম না। আপনাকে দেখে মনটা কেমন করতো। আপনি তখন ধীরে ধীরে আমার স্বপ্ন হয়ে উঠছিলেন।
আমি শুধু জানতাম আপনি আমার ভবিষ্যতের অংশ। বুঝতে পারতাম আম্মুর সেদিন বলার কথা মানে। আমি তখন অপেক্ষার দিন গুনছিলাম। এইচএসসি শেষ করে স্থায়ীভাবে বাড়ি ফিরে যাব, আপনার আশেপাশে থাকব। মনে মনে স্বপ্ন বুনতাম একদিন আপনি বধূবেশে আমার হয়ে যাবেন চিরদিনের জন্য, আর আমি মুছে দেব আপনার সমস্ত অভিমান। আপনাকে বলবো আমার সমস্ত না বলা কথা। কিন্তু সেই স্বপ্ন এখন নিমিষেই ভেঙে চুরমুর হয়ে গেল। এইচএসসি শেষে বাড়ি ফিরে ছুটে গেলাম আপনার বাড়িতে, কিন্তু শুনি আপনি ওখানে নেই, দাদুর বাড়ি চলে গেছেন। আর একটা খবর পেলাম আপনার বিয়ে হয়ে গেছে। আমি হতবাক, যেন কেউ বুকের ভেতরটা ছিঁড়ে নিয়ে গেল। ছুটে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে হলো, এসব কেন হলো। আম্মু বলল আপনার দাদুর শেষ ইচ্ছের কাছে আপনার বাবা হার মেনেছে, এজন্য আমার বাবা মার কাছে ক্ষমা চেয়েছে। সেই মুহূর্তে আমার কিশোর চঞ্চল মনটা শুধু একটা অনুভূতি অনুভব করছিল, হারিয়ে যাওয়ার। চোখের সামনে ভেঙে পড়ল আমার সাজানো স্বপ্ন, আমার কল্পনার আপনি। সেদিন যখন সকালে আপনাকে আমাদের বাড়িতে বসে থাকতে দেখলাম, বুকটা ধক করে উঠল। আমি বুঝলাম কিছু অনুভূতি হয়তো কখনো পুরোপুরি মরে না, কেবল ঘুমিয়ে থাকে। আপনার মুখ দেখে মনে হলো সেই ঘুমন্ত অনুভবগুলো হঠাৎ একসাথে জেগে উঠেছে। সত্যি বলতে আমি আপনাকে খুবই ভুলেই গিয়েছিলাম, কিন্তু সেদিন আবারও সব ফিরে এলো। আম্মু যখন পরিচয় করিয়ে দিলেন আপনার চোখে, আমি সেই পুরনো নুহাকেই চিনে ফেলেছিলাম। কিন্তু আপনার কথাগুলো শোনার পর কেন জানি আমাকে নিজেকে অসহায় মনে হচ্ছিল, খুব হিংসা হচ্ছিল আপনার সেই স্বামী নামের মানুষটার প্রতি। তবুও নিজেকে শান্ত রাখছি। আপনার অস্থিরতায় আমার অস্থির করেছি, আপনার কষ্টে আমায় কেন জানি না পুড়িয়ে দিচ্ছিল। তাই এগিয়ে এলাম, সহ্য করলাম। জানি না কেন করলাম, মনে হচ্ছিল আপনাকে সুখী দেখতে চাই। আহিরের কাছে ফিরে যেতে বলেছিল আপনাকে, কারণ সেটাই তখন ঠিক মনে হচ্ছিল, কিন্তু আপনি গেলেন না। তখন বুঝলাম হয়তো সময় আমায় একটুখানি সুযোগ দিতে চায়, আপনাকে পাওয়া না হোক, আপনার পাশে থাকার। আমি ঠিকই করেছি। আপনি যদি আমার কাছে কখনোই ভালো না থাকে বসেন, বন্ধুদের থেকে যাবেন, হাসি মুখেই পাশে থাকবেন। আজ এসব বললাম শুধু এই কারণেই আপনি চলে যাবেন নতুন জীবনের পথে, চেনা সব কষ্ট ভুলে এগিয়ে যাবেন নির্বাণের পথে। তাই আর দেরি করিনি, ভাবছি না বলা কথাগুলো আজ বলেই ফেলি, তবু একটুখানি হালকা হই। আর হ্যাঁ, বন্ধু থাকি বা না থাকি, আরশির আঙ্কেল হয়ে থাকার অধিকারটা কিন্তু আপনি কেড়ে নিতে পারেন না। ও আমার নিজের মেয়ের মতন, বরং মেয়েই। আমি আপনারও আগে ওকেই কলে নিয়েছি। ওর প্রথম হাঁটা, প্রথম কথা বলা, সব কিছুর সাথে আমি ছিলাম। ও আমার জান বলতে গেলে। নুহা বিস্ময়ে সিফাতের দিকে তাকিয়ে রইল, চোখের কোণে জলের কাঁপন। তবুও গর্বে মাথা উঁচু রেখে নিঃশব্দে আড়াল করল সেই অশ্রু। আমি জানি আপনি ওকে কতটা ভালোবাসেন, আর আরুষিও আপনাকে ঠিক ততটাই। দুদিন আপনার থেকে দূরে থাকলেও কাঁদেও। এতদিন পর বাবাকে পেয়েছে তাই একটু এক্সাইটেড। কিন্তু আপনাকে কে বলেছে আমি ফিরে যেতে চাই? আমি তো কোথাও যাচ্ছি না। আমার জীবনের সবচেয়ে সুন্দর কিছু বছর কেটেছে এখানে। আমি চাই বাকিটা জীবনে এখানেই কাটাতে। তাই বলুন তো, আপনি আমার চাকরিটা খেতে চাচ্ছেন নাকি? সিফাত হাসল, ঠোঁটে শান্ত একটা হাসি। একটু থেমে বলল ধীর কণ্ঠে, দেখুন নুহা, জীবন আমাদের বারবার সুযোগ দেয় না, তবে আপনাকে দিয়েছে একটা নতুন জীবন সাজিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে। ভালোবাসার মানুষ আর আর সন্তানের পাশ থেকে হাসির মুখে বাকি পথটা পাড়ি দেওয়ার সুযোগ। আমি চাই আপনি সত্যি সত্যি ভালো থাকুন, মনের মাঝে এই দ্বিধাগুলো রাখবেন না। আর আমার কথা তো ভাবার কিছু নেই, যেভাবে এতদিন ভাবেনি সেভাবেই থাকুন। শুধু একটাই অনুরোধ, আমাকে ভুল বুঝবেন না। আর একটা কথা, আমাদের বন্ধুত্ব রাখবেন নুহা। আর হ্যাঁ, যখন ইচ্ছে হবে চলে আসবেন। তবে একবার আপনাকে এমন জায়গায় নিয়ে যাব, আহি কেন, ওর বাবা এসেও আমাদের খুঁজে পাবে না। সিফাত হেসে উঠল নিঃশব্দে। চোখের কোণে জমে থাকা হালকা জলরেখা আড়াল করল সে। ধীর পায়ে এগিয়ে দিল হাত নুহার দিকে, নরম এক আশ্বাসের মতো। ফ্রেন্ড। নুহাও হেসে উঠল তপ্ত কিন্তু প্রশান্ত এক হাসি। কাপা হাতটা এগিয়ে দিল সিফাতের দিকে। ফ্রেন্ড। ঠিক সেই মুহূর্তেই নীরব নিস্তব্ধতা ছিঁড়ে এক তপ্ত বাতাস যেন ছুটে এলো। আহির রাগে টকবক করে ফুটতে থাকা মুখ নিয়ে এগিয়ে এলো, চোখে মুখে স্পষ্ট উত্তেজনা, যেন চোখের সামনে কোনো ভয়াবহ অন্যায় দেখে ফেলেছে সে। নোহা, এখন আমার সাথে ঘরে চলুন, এক্ষুনি। সিফাত কপাল কুঁচকে তাকালো, কণ্ঠে প্রশ্নের ভাঁজ। হঠাৎ করে ঘরে কেন, কি হয়েছে এমন? উনি আমার বউ, ঘরে কি কি করব না করব সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। তাছাড়া আপনি তো নিজে বিয়ে করেননি, অথচ অন্যের সন্তানের বাবা, মানে
আঙ্কেল হয়ে বসে আছেন, তার উপর আবার অন্যের বউ। নুহা হতবাক চোখ বড় বড় করে তাকিয়ে রইল আহিরের মুখে। আহির, আপনি কি বলছেন এসব আজে বাজে? সিফাত একটু ঠাট্টা সুরে বলল, আসার সময় মনে হয় ব্রেনটা বাড়িতেই ফেলে এসেছেন, নাকি কোথাও ধাক্কা খেয়ে নেশায় পড়ে গেছেন? আহির তিরিক্ষি ভঙ্গিতে বলল, নেশা কি জিনিস সেটাই তো আপনি জানেন না, এই জন্যই তো এখনো বিয়ে হচ্ছে না আপনার। নুহা বিরক্ত হয়ে দুহাত তুলল, কণ্ঠে হতাশার ছায়া। আশ্চর্য, আপনারা কি পাগল হয়ে গেছেন? এই কোন রকমের ব্যবহার? সিফাত ঠান্ডা অথচ খোঁচা পেশানো কণ্ঠে বলল, উনাকে বলুন, উনি তো সবসময় পায়ে পা দিয়ে ঝগড়ায় নামে, যেন শিশুসুলভ কোনো প্রতিযোগিতা চলছে। আহির থামল না, কণ্ঠে অস্থিরতা, রাগ আর ক্ষোভের মিশ্র ঢেউ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বেশ করে। আপনার মতো অন্যের সংসারে নাক গলায় না। নুহার চোখে ক্ষীণ অগ্নি এক পলকেই তাকালো আহিরের চোখে। স্বর খানিকটা কঠিন হয়ে উঠল। আপনার মনে হচ্ছে না আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন? আহির একটু এগিয়ে এলো, গলা স্বর আরো উচ্চ স্বরে বলল, আমি সীমার মধ্যে আছি বলেই তো আপনি নিজের সীমা ভুলে গেছেন। কিভাবে সাহস করলেন ওনার হাত ধরতে? নুহা এক পা এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, আহির, আপনি কি নিজের আচরণ টের পাচ্ছেন? আপনাকে এখন 4 বছরের বাচ্চা মনে হচ্ছে, না বোঝা অভিমানী জেদি আর নির্বোধ একটা শিশু। আহির আরেকটু এগিয়ে এসে দাঁড়ালো, কোনো পূর্বাভাস না দিয়েই নুহার একটি হাত শক্ত করে চেপে ধরল। চোখে একরাশ জেদ, কণ্ঠে এক অদ্ভুত স্নায়ু চাপ, যা রাগের চেয়েও গভীর কিছু। ধীর গম্ভীর স্বরে বলল, 4 বছরের বাচ্চা লাগছে, ঠিক আছে। এই বাচ্চার এখন নিজের বাচ্চার মায়ের সাথে বোঝাপড়া আছে। ঘরে চলুন নুহা, কুইক। তাহলে আমিও সীমা টিমা পরোয়া করবো না, সোজা কোলে তুলে নিয়ে যাব। নুহা হক চকিয়ে তাকালো আহিরের দিকে, এক হাতে মুক্ত হওয়ার ব্যর্থ চেষ্টা করেও হতবাক কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন তো? আপনার আচরণ দেখে তো একটুও মনে হচ্ছে না। আহির কোনো কথা না বলে নুহার হাত টেনে ধরে সামনে এগিয়ে চলল। সিফাতের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, শুনুন সিফাত সাহেব, আপনি চাইলে আমি নিজ দায়িত্বে আপনাকে মেয়ে দেখিয়ে বিয়ে দিয়ে দিব, কিন্তু তাই বলে আমার বউকে নিয়ে টানাটানি করবেন না, সেটা চলবে না। আহির নুহার হাত ধরে এগিয়ে যেতে যেতে নিজেই কথাগুলো বলে উঠল, কি বিচিত্র এই মানুষগুলো, নিজের বউ কোথায় সেটাই জানে না এখনো, আর অন্যের সংসারের পেছনে পড়ে আছে। বোন চাইলে হয়তো ভাবা যেত, কিন্তু বউ এই যে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে। ঘরে প্রবেশ করতেই আহির নুহার হাত ছেড়ে দিল। চোখে এক অদ্ভুত দৃঢ়তা, যেন এক অজানা দৃশ্যের প্রতিফলন। কিছুক্ষণ নীরবতা অবলম্বন করে নিঃশব্দে কথাটি উচ্চারণ করল, নূরকে রেডি করে দেন, আমি আমি ফিরে যাচ্ছি। নুহা তীব্র বিস্ময়ে আহিরের দিকে তাকালো। এখনই? হ্যাঁ, ভয় পাবেন না, আরও সে আমার সঙ্গে যাবে না। নুহা কিছুক্ষণ চুপ করে রইল। হঠাৎ করে এত পরিবর্তন আর এমন একটা সিদ্ধান্ত নিলেন যে? আহিরের মুখাবয়বে কোনো পরিবর্তন আসলো না। আপনি খুশি হননি? আপনি কি কখনো ভাবেননি আমি কেন বারবার ফিরে এসেছি আপনার কাছে? শুধু ভালোবাসার জন্য। নিজের আত্মসম্মান কিংবা অহংকারের কোনো পরও আমি কখনো করিনি। ভালোবাসার রাগ কিংবা অভিমান থাকে, কিন্তু আত্মসম্মান এবং অহংকারের কোনো স্থান নেই। আমি বিশ্বাস করেছিলাম আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু এখন মনে হচ্ছে আপনার জীবনে আমি না থাকলে কোনো পরিবর্তন আসবে না। আপনার জন্য আমি শুধু এক অতীত যা আপনি সহজে ভুলে যেতে পারবেন। আপনি হয়তো আমাকে ছাড়া ভালো থাকবেন, আপনি হয়তো বা। আমি আপনার সাথে যেতে চাই। আপনি ভেবে বলছেন আমি আপনাকে ছাড়া ভালো থাকি? এই পরিস্থিতি আমার জন্য কোনোভাবেই সহজ ছিল না আহির। এত কিছু মেনে নেওয়া, এত কিছু সহ্য করা, এটা আমার পক্ষে একদমই সহজ ছিল না। এই সব কিছুর জন্য আমার কি সময় প্রয়োজন ছিল? আহির গভীর নিঃশ্বাস ছেড়ে এক মুহূর্ত চুপ করে রইল, তারপর কণ্ঠে এক অদ্ভুত নিরীহতা নিয়ে বলল, আপনি যা করতে চান করুন, যদি যেতে চান তো প্রস্তুত হয়ে নিন, আমি গাড়িতে অপেক্ষা করছি। আর কোনো কথা না বলে আহির দরজা দিয়ে বের হয়ে গেল। নুহা দাঁড়িয়ে রইল, চোখে এক অদ্ভুত শূন্যতা। অবশেষে সব কিছুকে পেছনে ফেলে নুহা এসে দাঁড়ালো মীর মহলের প্রাচীন সেই চৌকাঠে। কতদিন পর, কত অধ্যায় পেরিয়ে আজ আবার সেই দালানে ফিরে আসা। সময় যেন থমকে দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে তার দিকে।
প্রতিটি ক্ষত, প্রতিটি অপেক্ষা, প্রতিটি হারিয়ে যাওয়া মুহূর্ত সব মিলিয়ে যেন একটা ভারী বাতাস তার চারপাশ ঘিরে ধরল। এক একটি স্মৃতি মনে পড়তে বুকের ভেতর চাপা কষ্ট জমাট বাঁধতে লাগলো। আহির, আরুষি আর নূর একসাথে বাড়ির ভেতর যেতে লাগলো। নুহা থমকে দাঁড়ালো দরজার পাশে। এই ফিরে আসা, এই ঘরের দিকে এগিয়ে যাওয়া যেন বিদায়ের চেয়েও অনেক বেশি ভারী। আজ আহিরও যেন অন্যরকম। গোটা পথ জুড়ে একটিও শব্দ করেনি, শুধু আরুষি আর নূরের সঙ্গে দু একটা মৃদু কথা, যেন তার ভেতরের ক্ষরণ চেপে রাখাই এক প্রচেষ্টা। ঠিক তখনই নুহার অবচেতনে এক অনুরণ। আচমকা কেউ তার হাত ধরল। চমকে পাশ ফিরে তাকাতেই দেখল আহির। তার চোখে কঠিন এক দৃষ্টি, জিজ্ঞাসাহীন এক দৃঢ়তা। একটিও শব্দ না করে শক্ত করে ধরল নুহার হাত। তারপর পাশে নিয়ে ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। নুহার মনে তখন এক অজানা আলোড়ন। বিস্ময়ের মাঝে যেন শান্তির এক অনুপ্রবেশ। ঘটল এক অনুভব যা ভাষাহীন। বাড়িতে প্রবেশ করতেই নুহা দেখতে পেল ড্রয়িং রুমে সবাই জড়ো হয়েছে। অদ্ভুত একটা চাপা উত্তেজনা সবার মাঝে বিরাজমান। নুহার দৃষ্টি গিয়ে আটকে গেল ইরিনার মুখে। ইরিনা এক দৌড়ে এগিয়ে এসে এক ঝটকায় নুহাকে জড়িয়ে ধরল। আমি কিন্তু খুব রাগ করেছি নুহা। নুহা সামান্য অস্বস্তি অনুভব করলেও ঠোঁটে এক শান্ত হাসি ফুটিয়ে বলল, জানি না আমি কি বলবো, তবু সরি। তারপর এগিয়ে গেল আরিফা বেগমের দিকে, মাথা নিচু করে বলল, কেমন আছেন আন্টি? জানি আমার কারণে আপনাকে অনেক কিছু হারাতে হয়েছে, আপনার স্বামীকে জেলে যেতে হয়েছে, পারলে মাফ করে দিবেন। সরি ফিরে আসার জন্য। আরিফা বেগম যেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। হঠাৎ করে নুহাকে বুকে জড়িয়ে বললেন, সরি তো আমি বলবো মা, সেদিন আমি অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আহির তখন হাসপাতালের বেডে প্রায় অচেতন হয়ে শুয়েছিল। তখনই তোমার ফোনটা আসে। ফোনটা আমি রিসিভ করেছিলাম। তোমার কণ্ঠ শুনে কেন রাগে ঘা কাঁপতে শুরু করে। কিছু না ভেবেই জানালা দিয়ে ফোনটা ছুঁড়ে ফেলি। সেদিন যদি তোমাকে শুধু বলতাম আহির তোমাকে খুঁজছে, তাহলে হয়তো তুমি যেতে না। সেদিন আমার একটা ভুলে যে এতগুলো বছর নষ্ট হবে আমি ভাবতে পারিনি। আমার ভুল হয়েছিল, খুব বড় ভুল। আহিরের চোখে রাগ আর যন্ত্রণার দাবানল। ঠোঁট কাঁপতে কাঁপতে বলে উঠল, তুমি এটা কিভাবে পারলে আম্মু? অচেতন অবস্থায়ও যাকে বারবার তোমার সামনে কাতর কণ্ঠে খুঁজে গেছে, তুমি মা হয়ে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে দূরে ঠেলে দিলে। তুমি একবার আমার মনে এই কথাটা বোঝার চেষ্টা করোনি। আহির, আমার কথাটা শোন। আমি তোমাদের সবার কাছে আমি যেন একটা অবুঝ নাম। তোমরা ভাবো, সিদ্ধান্ত নাও, করে ফেলো। আর আমি শুধু শুয়ে যাই। বিশ্বাস করো, আমি খুব ক্লান্ত আম্মু, খুব খুব ক্লান্ত। আহির আর একটাও কথা না বলে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পদচিহ্নে যেন ঘরের ভেতর ক্ষোভের ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। আরিফা বেগম চুপচাপ দাঁড়িয়ে, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, কণ্ঠে অনুশোচনার কাঁপুনি কাপা গলায় বললেন, আহির শোন, আমার কথাটা তো শোন। ঠিক তখনই নুহা এগিয়ে এসে আরিফার কাঁধে আলতো হাত রাখল। চোখে মমতা, কণ্ঠে শান্ত ভরসা। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি ওনাকে বুঝিয়ে বলবো। নুহা ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো। প্রতিটি পা যেন মনোভার টেনে আনছে নিঃশব্দে। ঘরটা চেনা, অথচ আজ বড় অচেনা লাগছে। নিস্তব্ধতা যেন কথা বলছে, অতীতের যন্ত্রণা আর ভুল বোঝাবুঝির প্রতিধ্বনি হয়ে। নুহা চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। সবকিছু ঠিক আগের মতোই আছে, যেন এই ঘরটা অপেক্ষায় ছিল, নুহার ফিরে আসার অপেক্ষায়। ঠিক তখনই ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দে নুহার ভাবনার ছন্দ ভাঙল। বুঝে ফেলল আহির ভেতরে আছে। বুকের মধ্যে যেন এক অদৃশ্য চাপা কাঁপুনি। কিছুক্ষণ পর দরজার করচড়া শব্দে নুহা চমকে তাকালো। আহির বেরিয়ে এলো, ভেজা চুল, খালি গায়ে, শুধু প্যান্ট পরনে, হাতে তোয়ালে দিয়ে চুল মুছে। হঠাৎ চোখাচোখি হয়ে যেতেই নুহা সরে গেল এক পাশে। লজ্জায় তার চোখ নামিয়ে এলো। বুকের ভেতর কেমন একটা চঞ্চল ঢেউ। আহির কড়া গলায় বলল, কি হলো? সামনে থেকে সরে দাঁড়ান। নুহা মুখ ঘুরিয়ে রেখে একটু ইতস্তত ভঙ্গিতে উচ্চারণ করল। ওই আহির ভ্রু কুচকে তাকালো নুহার দিকে, চোখে স্পষ্ট বিরক্তি। কি এইভাবে মুখ ফিরে রেখেছেন কেন? আপনার আলাদা ঘর দরকার, নাকি আমাকে ঘর ছেড়ে যেতে হবে? কোনটা পছন্দ আপনার বলুন। নুহা চোখ নিচু করে কণ্ঠে এক চিলতে কুণ্ঠা ও লজ্জার ছায়া নিয়ে বলল, জামাটা পরুন আপনি।
আহির নিজের শরীরের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ। মুহূর্তের জন্য যেন তার কঠিন মুখেও নরম একটা রেখা খেলে গেল। চোখের কোণে খেলল এক চিলতে হাসি, অভিমান আর অপূর্ণতা মেশানো এক হাসি। কিন্তু সেই হাসিটুকু গোপন করে নুহার অজান্তেই গিলে ফেলল সেটাকে। তারপর আলমারি খুলে দ্রুত একটি টি শার্ট বের করে পরে নিল। এখনো দাঁড়িয়ে আছেন? সরুন, আমি বাইরে যাব। এই আমার কথা শুনুন, আন্টির উপর এত রাগ করবেন না প্লিজ। উনি আপনার কথা আমি শুনবো কেন? নুহা অবাক হয়ে আহিরের দিকে তাকালো। আহিরের নির্বাক চোখ তখন নুহাকেই পরখ করছে। এক মুহূর্তে চোখাচোখি হলো। আর আপনার সমস্যাটা কি বলুন তো? আমি এমন মেয়ে এতদিন পর বাড়িতে ফিরে এসছে। আমার অনেক কাজ বাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মুখ দেখার সময় নেই আমার। সরুন তো। এইটুকু বলেই আহির চলে গেল। একবারও পেছনে তাকালো না। সন্ধ্যা নেমে এসেছে ধীরে ধীরে। চারদিকটা যেন হঠাৎ করে একটু বেশি চুপচাপ হয়ে গেছে। দূরে কোথাও মসজিদের আজানের সুর ভেসে আসছে। বাতাসে মিশে যাচ্ছে এক ধরনের অপার্থিব প্রশান্তি। আকাশটা নীলচে বর্ণ হারিয়ে ধূসর কমলা আলোয় ঢেকে যাচ্ছে দিনের শেষে। আলো যেন ক্লান্ত হয়ে বিদায় নিচ্ছে পৃথিবী থেকে। পাখিরা ফিরছে আপন নীড়ে। নুহাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করেই থেমে গেল আহিরের পা। আফিয়া বেগমের ঘরের সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে ভেসে এলো ফুপিয়ে কান্নার মৃদু শব্দ। সেই শব্দ যেন সময়ের স্তব্ধ দেয়ালে এক টুকরো বেদনার আলপনা এঁকে দিল। আহিরের বুকের ভেতর এক অজানা হাহাকার। চাপা দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়ল নিঃশব্দে। দরজার ফাঁক দিয়ে ধীরে পা বাড়ালো আহির। ঘরে ঢুকে কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে রইল। মেঝেতে বসে আছে নুহা। আফিয়া বেগমের একটি পুরনো শাড়ি নিজের বুকে শক্ত করে জড়িয়ে রেখেছে, ঠিক যেন সেই কাপড়ে এখনও রয়ে গেছে প্রিয়জনের স্পর্শ, স্নেহ আর সেই না বলা কথাগুলো। মুখে ক্লান্তি, চোখে গভীর বেদনার ছায়া। আহির এগিয়ে এসে শব্দহীনভাবে বসে পড়ল পাশে। কাঁধে রাখলো আশ্বাসের এক নিঃশব্দ হাত। নোহা। নুহা চুপ হয়ে গেল, কোনো উত্তর দিল না। মুহূর্তেই আহিরকে জড়িয়ে ধরে আবারও কান্নায় ভেঙে পড়ল। আহির ও রুহাকে আগলে নিল বুকের গভীরে। যেন এই কান্না, এই যন্ত্রণা সব তার নিজের নিঃশ্বাসগুলো এক হয়ে মিশে গেল এক নীরব সান্ত্বনায়। শান্ত হন প্লিজ। এবার আমি নিজেকে আটকাতে পারবো না। দেখুন, কেউ কারো পাশে চিরকাল থাকে না, সবাইকে যেতে হয়। একদিন দাদি আপনাকে অনেক ভালোবাসতেন। কতবার আপনার কথা বলতেন, আমিও শুনতাম, অনুভব করতাম। উনি আপনার ফিরে আসার অপেক্ষা করতেন। কিন্তু সে অপেক্ষা শেষ হয়েছিল ঠিক 1.5 বছর আগে। এখন আপনি এভাবে কাটলে উনি কষ্ট পাবেন। আপনি কি চান দাদি কষ্ট পাক? আহিরের কণ্ঠ কেঁপে উঠল আবেগে। নুহা কাঁপতে কাঁপতে ফিসফিসিয়ে বলল, সরি আহির, আমি খুব খারাপ। দাদির শেষ সময় ওনার পাশে থাকতে পারিনি। আমি খুব স্বার্থপর। আমি ওনাকে কষ্ট দিয়েছি। আমি আপনাকেও কষ্ট দিয়েছি। আপনি আমাকে এমনটাই ভাবেন, তাই না আহির? আহির নুহার মুখের দিকে চেয়ে নরম হাতে মাথা জড়িয়ে নিজের বুকের সঙ্গে চেপে ধরল। না নোহা, আপনি কোনো ভুল করেননি। সময়টা আমাদের প্রতিকূলে ছিল। নিজের ওপর দোষ দেবেন না। চলুন, আরুষার নূর আপনাকে খুঁজছে। নুহা চোখ মুছে ধীরে বলল, দাদি যদি বেঁচে থাকতেন খুব খুশি হতেন, তাই না? আচ্ছা আহির, উনি নূরকে দেখেছিলেন তাই না? কোলেও নিয়েছেন নিশ্চয়ই। উনি খুশি ছিলেন? আহির মুচকি হাসল। চোখের কোণে জমে থাকা কষ্টটুকু লুকিয়ে রাখার চেষ্টা করল। হ্যাঁ, উনি খুব খুশি ছিলেন নূরকে পেয়ে। আমি যেন সেদিন জীবনের এক টুকরো আনন্দ খুঁজে পেয়েছিলাম। এই বাড়িটা ছিল প্রাণহীন, শোক আর স্মৃতির ভারে চাপা। আর একদিন হঠাৎ সেই স্তব্ধতা ভেঙে এক শিশুর কান্না শোনা গেল। শুধু দাদি নয়, সবাই যেন হঠাৎ প্রাণ ফিরে পেল। এক নতুন আলোয়, এক নতুন জীবনে। শুরুর দিকে নূরকে কোলে নিতে ভয় পেতাম আমি। মনে হতো যদি ফেলে দিই, যদি ব্যথা পায়। ওর সেই ছোট্ট নিঃশ্বাস, নরম শরীর। কিন্তু অবাক করার মতো বিষয়, ওকে কোলে নিলেই সে কান্না থামিয়ে দিত। চোখ বড় বড় করে আমার মুখের দিকে তাকিয়ে থাকতো, যেন আমাকে ও চেনে। আর আমি ওর মাঝে আপনার একটা প্রতিচ্ছবি খুঁজে পেতাম। সময়ের অজান্তেই আমি হয়ে উঠলাম ওর পাপ্পা। একটু থেমে দৃষ্টি দূরে কোথাও ছড়িয়ে দিল আহির। গলার স্বর আরো নরম হলো। একদিন হঠাৎ আপনার একটা পুরনো ছবি দেখেও বলল, পাপ্পা এটা কে? আমি কিছু বুঝতে না পেরে শুধু বলেছিলাম, তোমার মাম্মা। সেদিন থেকে প্রতিটি নিঃশ্বাসে শুধু একটাই প্রশ্ন, মাম্মা কোথায়? মাম্মার কাছে যাব। এক চিলতে নিস্তব্ধতা যেন চারপাশে নেমে এলো। সেই মুহূর্তে নিচতলার দিক থেকে ভেসে এলো এক কোমল কণ্ঠস্বর। আপু,
নুহা আহিরের বুকে মাথা রেখে বসেছিল। ধীরে ধীরে মুখ তুলে তাকালো আহিরের দিকে, চোখে এক ঝলক অস্থিরতা, এক টুকরো দীর্ঘশ্বাস। আর নিশি? আহির মাথা নিচু করে হালকা এক দীর্ঘশ্বাস ফেলল। আমি চলে যাওয়ার পর একবার এসেছিল এই বাড়িতে। আমার চোখে চোখ রেখে ইচ্ছে মতো অপমান করেছিল। হয়তো ওরও অভিমান ছিল। তারপর থেকে আর কোনো যোগাযোগ রাখেনি। এই বাড়ির সাথেও যায় না, এই বাড়ির মানুষগুলোর সাথেও না। আমি অরণ্যাকে বলেছিলাম যেন ওকে আপনার ফিরে আসার খবর দেয়। জানেন, এখন ওর একটা ছোট্ট ছেলে আছে। চলুন, দেখা করবেন। একটা বছর কেটে গেছে চুপিসারে নিঃশব্দে। একটা সময় ছিল যখন দুজনের মাঝে ছিল নিঃশব্দ দূরত্ব, না বলা অনেক কথা, চোখে ভাসা কষ্টের রেখা। আর এখন সেই নিস্তব্ধতার ভাঁজে জমে উঠেছে নরম ভালোবাসা, বোঝাপড়ার ছায়া আর গভীর এক অন্তরঙ্গতা। নুহা আর আহির ভাঙা গড়ার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যেন সময় নিজেই তাদের গল্পটা নতুন করে লিখে দিয়েছে। ছোট ছোট খুনসুটি, একে অপরের ক্লান্তির পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা, সন্তানদের চোখে সেই নির্ভরতার প্রতীক হয়ে ওঠা, মা বাবা নামের সেই আশ্রয়দায়ী পরিচয়টা এখন তাদের গল্পের নতুন পরিচিতি। তাদের মাঝে আর অভিযোগ নেই, নেই অনুতাপ বা অভিমান, আছে শুধু গ্রহণ করার এক উদারতা, ক্ষমার এক নীরব ভাষা আর শান্তির এক প্রগাঢ় আলিঙ্গন। যে সম্পর্কে একদিন ছিল দ্বিধা আর দূরত্বের দেয়াল, আজ তা বদলে গেছে। তারা এখন একে অপরের নিরাপদ আশ্রয়, প্রিয় ঠিকানা। এটা আর শুধুমাত্র দাম্পত্য নয়, এটা এক আত্মিক বন্ধন, যেখানে নেই অধিকার ফলানোর ভাষা, আছে শুধু মেনে নেয়ার নিঃশব্দ প্রতিশ্রুতি। আহিরের চোখে এখন নেই কোনো ক্ষোভ, বরং আছে গর্ব নুহাকে ফিরে পাওয়ার, তাকে ভালোবাসার প্রতিটা স্তরে জায়গা করে দেয়ার। আর নুহার চোখে আছে কৃতজ্ঞতা, নিজেকে খুঁজে পাওয়ার, নিজের ভাঙা সত্তাটাকে ভালোবাসার হাতে ধীরে ধীরে জোড়া লাগানোর। তারা এখন শুধু ভালোবাসে না, তারা বোঝে, তারা অনুভব করে একে অপরের নিঃশ্বাসে জমে থাকা আবেগ। তারা একে অপরকে আগলে রাখে নিঃশব্দে, নিঃস্বার্থভাবে। এই সম্পর্ক হয়তো পূর্ণ নির্মাণ নয়, কিন্তু সে পথেই এগিয়ে চলা, একটা শান্ত নরম আলোয় ভেসে থাকা পথ, সমস্ত দুঃখ কষ্ট রাগ অভিমান অভিযোগ সব পেরিয়ে যার শেষ প্রান্তে অপেক্ষা করে ভালোবাসার সর্বোচ্চ রূপ। নিজের ভেতর একে অপরকে ধারণ করে দুজন মানুষ এখন এগিয়ে চলেছে সেই পথে, নির্বাণের পথে। 2 দিন পর অনন্যার বিয়ে। অতীতের সমস্ত ধুলো ঝেড়ে অনন্যা এগিয়ে গেছে নিজের জীবনের বহুটা পথ। সে বিয়ে করছে নিজের পছন্দের মানুষকে, কিন্তু সে মানুষটা সালমান নয়, রনাক। পৃথিবীতে কিছু ভালোবাসা পূর্ণতা পায়, আর কিছু ভালোবাসা রয়ে যায় অসমাপ্ত, শূন্যতার চিরন্তন গল্প হয়ে শূন্যতায়। কিছু মানুষ শূন্যতার বুক চিরে সামনে এগিয়ে যায়। তারা খুঁজে নেয় নিজস্ব এক নির্বাণ, যেখানে শান্তি আছে, নিঃশ্বাস ফেলার জায়গা আছে। আর কেউ কেউ শূন্যতাকেই বুকে আগলে রেখে ডুবে যায় স্মৃতির অতল সাগরে, যেমনটা ডুবে গেছে সালমান। সালমানদের মতো মানুষরা হয়তো বোকা, যারা শূন্যতা কাটিয়ে উঠতে পারে না, নিজেকে আর একবার ভালোবাসার সুযোগ দিতে জানে না। এমন মানুষ কখনো পাওয়া যায়? কোনো সময়ে ভালোবাসার উপর যাদের আস্থা ছিল না, তারা একদিন হঠাৎই গভীরভাবে কাউকে ভালোবেসে ফেলে, এতটা এগিয়ে যায় যে ফিরে আসার পথ আর খোলা থাকে না, আর নতুন কোনো হাত ধরার সাহসটুকু আর আসে না। সালমান নিজেকে বোঝায় সব ভুলে গেছে, ফিরে গেছে নিজের সেই পুরনো জীবনে, যেখানে প্রেম মানে ছিল সাময়িক মোহ, গার্লফ্রেন্ড বদলানো যেন পোশাক বদলানোর মতো সহজ। তবুও আজও তার হাতে ধরা হয়ে ওঠেনি নির্দিষ্ট কোনো কারো হাত। আজও সে প্রতিদিন রাতের আধারে নিজেকে হারিয়ে ফেলে মাদ্যতায়, শুধু কিছু সুন্দর স্মৃতি ভুলে থাকার জন্য। বিয়ে বাড়ি যেন উৎসবের এক টুকরো ছবি, রঙিন সাজ, রান্নার সুবাস, মানুষের আনাগোনায় মুখরিত চারিদিক। অনন্যার বিয়ের জন্য সেজে উঠেছে পুরো বাড়ি, বাড়িঘর সাজাতে সাজাতে যেন প্রতিটা ইট পাথরও নতুন প্রাণ পেয়েছে। এই উৎসব মুখরতার মাঝেই গেট পেরিয়ে ভেতরে ঢুকে আহির, পাশে বাবার হাত ধরে নূর আর আরুষি। আহির গিয়েছিল মার্কেটে কিছু জিনিস কিনতে, নূর আর আরুষির জোড়াজুড়িতে ওদের সাথে নিয়ে যেতে হয়েছে। আহির এই ব্যাপারে নিজের জান দিয়ে দেবে, তবে মেয়েদের কষ্ট পেতে দেবে না। নূর আর আরুষি যে বেশ ক্লান্ত, তবুও চোখে মুখে উচ্ছ্বাস, কারণ বাড়িতে এখন খুশির আমেজ। অতিথিরা আসছেন একে একে, চারপাশে সেজে উঠেছে আলোয় রাঙানো সেই পরিচিত উঠোনটা। বাড়িতে ঢুকতেই আরিফা বেগম এগিয়ে এলেন, তার মুখে মমতা আর চোখে নরম একটা দীপ্তি। আহির হাসি মুখে জিজ্ঞেস করল, নোয়া কোথায় আম্মু? আরিফা বেগমের মুখে মায়াভরা হাসি, একটু চিন্তিত ভঙ্গিতে বললেন,
বোধহয় ঘরে আছে। সকাল থেকে তো সব সামলাচ্ছে। বিয়েবাড়ির ঝামেলা তো বুঝতেই পারছিস। একটু আগেও শরীরটা খারাপ লাগছিল, মনে হয় মাথা ঘুরে গেছে। যেহেতু সন্ধ্যা হয়েই গেছে, তাই আমি জোর করে উপরে পাঠালাম। একটু জিরোলে ওর ভালো লাগবে। আহির হালকা মাথা নেড়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই আরুষি নিচু গলায় জানতে চায়। আচ্ছা দাদু, সবাই বলেছে ফুপির বিয়ে হয়ে গেলে ফুপি চলে যাবে, কোথায় যাবে? নূর তৎক্ষণাৎ গম্ভীর মুখে বলল। আরে বুঝু, এটাও জানিস না? ফুপির বিয়ে হয়ে গেলে ফুপি তো উফ, ভুলে গেছি। আহির হেসে ফেলল। শ্বশুরবাড়ি মাম্মা? নূর তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে জানায়। হ্যাঁ, ওই বাড়িতে চলে যাবে। আরুষির ছোট্ট চাদরের মতো মুখটা মুহূর্তেই ঝিমিয়ে যায়। ফুপি চলে যাবে? আমার তো ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে। পাপা, মাম্মার কাছে যাব। আহির কোমল গলায় ভালোবাসা মেশানো একটা চুমু দেয় মেয়ের গালে। হ্যাঁ চলো, আমরা মাম্মার কাছে যাব। নূর এসো, সাবধানে। ঘরে ঢুকতেই মনে হলো নূর আর আরুষি যেন কতকাল পর নুহার দেখা পেয়েছে। দৌড়ে গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। নুহাও দু হাত বাড়িয়ে তাদের জড়িয়ে ধরল। স্নেহে আলতো করে চুমু খেলো দুটো গালে। নরম কণ্ঠে বলল, তোমরা ঘরেই বসো, নিচে অনেক মানুষ, আমি নাস্তা নিয়ে আসি তোমাদের জন্য। আহির একটু শব্দ করে থেকে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন নোহা? হুম। এই বলে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আহির এক পা এগিয়ে সামনে এসে দাঁড়ালো। নুহা না তাকিয়ে আবার পাশ কাটানোর চেষ্টা করতেই আহির আবারও পথ রোধ করল। ভ্রু কুঁচকে তাকালো নুহা। অদ্ভুত, কি চাই আপনার? আহির অভিমান মেশানো গলায় বলল, আপনি সবসময় ভালোবাসে একপাক্ষিকভাবে বিলি করেন কেন? আমি তো বাইরে থেকে এত কষ্ট করে এলাম, ওদের পাওনা তো ঠিক মতো দিলেন, আমারটা কই? পাগল হয়ে গেছেন আপনি? মেয়েরা এখানে সরুন তো, আমার অনেক কাজ বাকি। আরে ওরা কিছু বুঝবে না, তাড়াতাড়ি করুন, তারপর যেখানে খুশি যান। প্লিজ সরুন, আমার সত্যি অনেক কাজ বাকি, সন্ধ্যা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে দরজার চৌঘাটে এসে দাঁড়ায় ইরিনা। ইরিনা মাথা উকি দিয়ে জিজ্ঞেস করল, আসবো? আহির স্বাভাবিক গলায় বলল। পরে আয়। নুহা আহিরের দিকে একবার তাকালো, মুচকি হেসে ইরিনার উদ্দেশ্যে বলল। আরে এখনো দাঁড়িয়ে আছো কেন, এসো। ইরিনা অবাক হয়ে আহিরের দিকে তাকালো। সমস্যা কি তোর? নুহা ওই নিচে সিফাতে এসেছে, আমি বসতে বললাম, কিন্তু উনি বললেন থাকবেন না, শুধু আরুষির সাথে দেখা করেই চলে যাবে। সিফাতের কথা শুনে আরুষির মুখে যেন আলো ফুটে উঠল। আঙ্কেল এসেছে? কোথায়? আমি এক্ষুনি যাব। বলে সে খাট থেকে লাফিয়ে পড়ে দৌড় দিল। নুহা পেছন থেকে কণ্ঠে স্নেহ মিশিয়ে বলল, আরুষি, এভাবে ছোটে না মাম্মা, সাবধানে। আরুষির পেছনে পেছনে নুহা আর ইরিনাও নিচে চলে গেল। আহির গম্ভীর মুখে খাটিয়ে বসে পড়ল। ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় ছোট্ট নূর। নরম হাতে বাবার গাল জড়িয়ে ধরে গালে আলতো একটা চুমু দিল। নূর ধীরে বলে, পাপা, এই যে আঙ্কেলটা এসেছে, বলে তুমি স্যাড? আমারও আঙ্কেলটাকে ভালো লাগে না। মাম্মা আর আরুষি ওনাকে দেখে কত হ্যাপি হয়ে যায়। আহির কণ্ঠে তখন একটু কোমলতা এনে মেয়ের দিকে তাকালো। তুমি পছন্দ করো না ওই আঙ্কেলটাকে? কিন্তু কেন? নূর ধীরে মাথা নাড়িয়ে বাবার বুকে মুখ গুজে দিল। নূর লাভস পাপা। আহির সন্তর্পণে নূরের মাথায় হাত রাখলো। ঠোঁটে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। পাপ্পাও তো নূরকে খুব ভালোবাসে, আর আঙ্কেলটাও পচে না, সে আরুষিকে খুব ভালোবাসে। আর আরুষিও তো ছোট থেকে ওনার সাথে, ওনার কাছে ছিল, তো ওনাকে দেখলে হ্যাপি হয়ে যায়। তুমি তো ঈশান আঙ্কেলকে ভালোবাসো, তাই না? নূর কিছু না বলেই বাবার বুকে মুখ লুকিয়ে রইল। আহির মনে মনে বলে উঠল, তবু কেন জানি না, ওকে দেখলে ভিতরটা ধসে পড়ে, মাথা গরম হয়ে যায়, সহ্যই হয় না। কিছুক্ষণ পর দরজার চৌকাঠে পা রাখল নুহা। নুহার চোখ সরাসরি গিয়ে পড়ল আহিরের দিকে। চুপচাপ খাটে বসে আছে, মুখে নীরব গাম্ভীর্য। নুহার বুকটা যেন হঠাৎ কেঁপে ওঠে। চোখের কোণে অদৃশ্য একটা হাহাকার খেলে যায়। আহিরের এই মন খারাপের কথা আহির হয়তো কখনো বলে না, তবু নুহা প্রতিটি নিঃশ্বাসে অনুভব করেছে। আরুষি ঘরে ঢুকলো, হাতে একটা ব্যাগ, চোখে মুখে খুশির ঝলক, গলায় চঞ্চল সুর। নূর, দেখো আঙ্কেল আমাদের জন্য গিফট এনেছে। আঙ্কেল তোকে খুঁজছিল, গেলি না কেন? নুহা ওর হাতে থাকা ব্যাগটা নূরের হাতে তুলে দিল।
নূর ব্যাগ হাতে নিয়ে চটপট আরুষির সাথে খেলায় বেঁধে উঠল। ঘরের এক কোণে ভরে উঠল হাসির শব্দে। নুহা ধীরে ধীরে এগিয়ে এলো আহিরের পাশে। চুপচাপ বসে থাকা আহিরের এক হাতে আলতো করে হাত রাখলো, তারপর ঠোঁট ছুঁয়ে দিল ওর গালে। গলায় এক টুকরো স্নেহ একটু খুনসুটি মিশিয়ে আহিরকে জিজ্ঞেস করলো। আপনি কি রেগে আছেন? আহির মুখ না ঘুরিয়েই বলল। এখন কি মেয়েরা দেখবে না? নুহা একবার চোখ ফিরিয়ে দেখল নূর আর আরুষি খেলায় ডুবে নিজেদের ছোট্ট দুনিয়ায় মগ্ন। ওরা ব্যস্ত, কেউ দেখবে না। তাহলে আরও কয়েকটা দিলে হয়তো রাগ পুরোপুরি ভেঙে যেত। নুহার ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল। এ আপনার রেগে থাকার না। আহির ধীরে নুহাকে আরো একটু কাছে টেনে নিল। নুহা মাথা ঠেকালো ওর বুকে। আহির নুহার চুলে হাত বোলাতে বোলাতে বলল। রাগ করবে কেন? আমি জানি আরুষের জীবনে সিফত একটা বড় জায়গা জুড়ে আছে, তবে এটাও জানি আমি ওর বাবা। জানি ও আমাকে কতটা ভালোবাসে। আর সিফত আসলে একজন ভালো মানুষ। 1 বছরে যতবার এসছে আমার প্রতি সম্মান রেখে বেশিক্ষণ থাকেনি, আমাকে ভয় পায়। তবু জানেন নুহা, ওকে দেখলেই কেন যেন মাথাটা গরম হয়ে যায়, অস্থির লাগে, ইরিটেটিং ফিল হয়। নুহা হেসে উঠল, মুখ তুলে তাকিয়ে রইল আহিরের দিকে, তারপর আবার হেসে ফেলল। আহির চোখ রাঙিয়ে বলল। আপনি তো হাসবেনই, এসব বলছেন না আপনি। আপনার যদি একটা সতীন থাকতো তাহলে বুঝতেন এই সিফাতকে আমার সতীন সতীন লাগে। নুহা আবারও হাসল। আর আপনি সত্যিই পারেন, 3 বাচ্চা বাবা হয়ে গেলেন, এবার একটু বড়দের মতো আচরণ করুন। হ্যাঁ তো আমি বাচ্চা। কিন্তু 1 মিনিট, 3 বাচ্চা। নুহা চোখ ইশারায় দেখালো নূর আর আরুষিকে। ও 2 জন ওখানে। তারপর আহিরের একটা হাত টেনে নিয়ে নিজের পেটে রাখলো। আর একজন এখানে, তো হলো না 3 বাচ্চা। আহির নিঃশব্দে তাকিয়ে রইল, ঠোঁটে একরাশ অবাক ভরা হাসি। আহির যেন ঠিক বিশ্বাস করতে পারছে না। চোখ ধীরে ধীরে বিস্ময় বড় হয়ে উঠল, মুখটা একরাশ অভিমিশ্র আবেগে থেমে গেল। আহিরের চোখ স্থির হয়ে গেল নুহার পেটে রাখা নিজের হাতটার দিকে। আহির কাপা কণ্ঠে বলল। আপনি কি সিরিয়াস? নুহা মাথা নাড়ালো, আলতো এক হাসি মুখে, হাসিতে মাতৃত্বের পূর্ণতা, ভালোবাসার ছোঁয়া। আহির এক মুহূর্ত দেরি না করে নুহাকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল একটা গভীর শক্ত আলিঙ্গন। নুহাও আঁকড়ে ধরল আহিরকে। আহির যেন আর নিজেকে থামাতে পারল না, ভেতরের আনন্দটা এতটাই তীব্র। নুহাকে কোলে তুলে নিল আলতোভাবে, ভালোবাসায় ভরা এক উল্লাসে। ঘুরতে লাগলো নুহাকে কোলে নিয়ে। পুরো ঘর জুড়ে হাসির আলো ছড়িয়ে গেল। নূর আর আরুষি খেলতে খেলতে থেমে গেল। তারা বিস্ময়ে আর কৌতূহলে তাকিয়ে রইল বাবা মায়ের দিকে। আরুষি বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল। নূর চোখ বড় বড় করে তাকালো বাবা মায়ের দিকে। মাম্মা, তুমি কাঁদছো না তো, না হাসছো? আহির আস্তে করে নুহাকে খাটিয়ে বসিয়ে দিল। চোখে এখনো ঝিকিমিকি করছে একরাশ আনন্দ। আহির হাত বাড়িয়ে আরুষি আর নূরকে কাছে ডাকলো। আরুষি আর নূর দৌড়ে এসে আহিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। আহির তাদের কপালে চুমু দিয়ে বলল। তোমরা শোনো, একটা দারুণ খবর। খুব শীঘ্রই তোমাদের একটা ছোট্ট ভাই বা বোন আসবে। নূর আরুষি দুজনেই বিস্ময়ে চুপ হয়ে গেল কিছু মুহূর্ত। তারপর হঠাৎ যেন আনন্দে ফেটে পড়ল তারা। নূর বিস্ময় নিয়ে বলল। ওহ মাই গড, এটা রিয়েল বেবি? আমাদের ঘরেই থাকবে? আহির মাথা নাড়ালো। আরুষি খুশিতে লাফিয়ে উঠল। ওরা দৌড়ে চলে যেতেই ঘরটা যেন এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। শুধু থেকে গেল নিঃশব্দ ভালো লাগার শব্দ, নিঃশ্বাসে গা ভেজানো এক কোমল উষ্ণতা। আহির এবার চোখে মায়াভরা দৃষ্টিতে নুহার দিকে তাকালো, তারপর 2 হাত বাড়িয়ে দিয়ে চোখের ইশারায় নুহাকে ডাকলো। নুহা একটুও দেরি করল না, ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল আহিরের বুকের ভেতর। নুহার জন্য শত কষ্ট, শত চাওয়া পাওয়ার একমাত্র গন্তব্য এটাই, এই বুক। আহির আলতো করে নুহার কপালে চুমু দিল, মুখটা নামিয়ে এনে খুব আস্তে গলায় আবেগ মিশিয়ে বলল। নুহা, মনে আছে একদিন বলেছিলাম আপনাকে একটা নিজের পরিবার দেব, একটা হ্যাপি ফ্যামিলি, যেটা শুধু আমাদের হবে। দেখুন, আমি কিন্তু আমার কথা রেখেছি। এবার বলুন, আর কিছু চাওয়ার আছে আপনার? আজকে আপনি যা চাইবেন তাই কবুল করা হবে। নুহা নিঃশব্দে মাথা রাখলো আহিরের বুকে, চোখ বন্ধ করে অনুভব করলো হৃদস্পন্দনের শব্দ। ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো শান্তির হাসি, ভালোবাসার প্রাপ্তির পূর্ণতার। নুহা নরম কণ্ঠে বলল। এই যে আপনি,
আমার ভালোবাসা, এই পরিবার, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর কিছুই চাই না আমার। আমি এই ভালোবাসাটুকু সারা জীবন আমার কাছেই থাকুক। আমাদের ছোট্ট পৃথিবীটুকু যেন এমন করেই গুছিয়ে থাকে।